আমেরিকার এই সৈনিকটিকে দেখতে পাচ্ছেন, সে যুদ্ধ করতে করতে একটা আইল্যান্ডে এসে ফেসে যায়। তবে সবচেয়ে অবাক করার বিষয় হলো এই আইল্যান্ডে শুধুমাত্র একজন নান বসবাস করে। আসলে একসময় এই আইল্যান্ডে মানুষের ভরপুর ছিল। বিশ্বযুদ্ধ লাগার কারণে মোটামুটি সবাই মারা গেছে। এরপর ওই নান মহিলাটি সৈনিকটির যত্ন নিতে শুরু করে, আর ধীরে ধীরে তাদের মধ্যে খুব ভালো একটা সম্পর্ক হয়ে যায়। একদিকে বহুদিন ধরেই তারা এই আইল্যান্ডে ফেসে আছে, আর অন্যদিকে যুদ্ধ চলছে। দেখার বিষয় হচ্ছে শেষমেশ তাদের সঙ্গে কি হয়। এখান থেকে কি তারা বেঁচে ফিরতে পারে নাকি অন্য কিছু ঘটে। গল্পের শুরুতেই আমরা এলিসন নামের একজন সৈনিককে দেখতে পাই। সে একটা বিশাল সমুদ্রের মাঝখানে ছোট একটা নৌকা করে ভেসে যাচ্ছিল। এভাবে ভাসতে ভাসতে সে হঠাৎ একটা অচেনা আইল্যান্ডের কাছাকাছি এসে পৌঁছায়। আসলে তারা এই দ্বীপে আটকে পড়ার পেছনে একটা বড় কারণ ছিল, তা হলো জার্মান আর্মিরা। সেই সৈনিকেরা এলিসনের সেই সাবমেরিন পুরো ধ্বংস করে দিয়েছিল, আর এলিসন সেখান থেকে কোনো মতে নিজের প্রাণটুকু বাঁচিয়ে এই নৌকা করে পালিয়ে এসেছে। সে যখন ওই দ্বীপে পা রাখে তখন সে চারপাশ দেখে বেশ অবাক হয়ে যায়, কারণ সেখানে মানুষের থাকার মতো সুন্দর ঘরবাড়ি তৈরি করা ছিল। কিন্তু অদ্ভুত ব্যাপার হলো ওই বাড়িগুলোতে কোনো মানুষজন ছিল না, চারদিক পুরো ফাঁকা। এরপর সে দ্বীপের আরো ভেতরের দিকে এগিয়ে যায়। সেখানে সে একটা বড় গির্জা দেখতে পায়। হঠাৎ এলিসন খেয়াল করে সাদা পোশাক পরা একজন মহিলা ঝাড়ু দিতে দিতে গির্জার ভেতর থেকে বাইরে বের হচ্ছে। এটা দেখে সে আরো বেশি অবাক হয়ে যায়, কারণ এই পুরো দ্বীপে কোনো সাধারণ মানুষের নামগন্ধ নেই। অথচ এই গির্জার ভেতরে এই একা একজন মহিলা কি করছে। এদিকে ওই মহিলাটি এলিসনকে প্রথমবার সামনে দিকে ভীষণ ভয় পেয়ে যায়। সে ভাবে এই অচেনা লোকটা বোধহয় তার কোনো ক্ষতি করতে এসেছে। কিন্তু পরে যখন এলিসন তাকে বলে যে সে কোনো শত্রু নয়, তার কোনো ক্ষতি সে করবে না, তখন মহিলাটি কিছুটা ভরসা পায়। সে এলিসনকে গির্জার ভিতরে নিয়ে যায়। ভিতরে ঢুকে এলিসন একটা নতুন কবর দেখতে পায়। তবে সে এই নিয়ে তখন আর কোনো প্রশ্ন করে না। ওই নান মহিলাটি নিজের পরিচয় দিয়ে বলে যে তার নাম অ্যাঞ্জেলা, আর সে একজন আমেরিকান নাগরিক। জার্মান আর্মিদের ভয়ে সে এই দ্বীপে এসে আটকা পড়েছে। আসলে যুদ্ধের এই কঠিন সময়টাতে জার্মান সেনারা বেছে বেছে গির্জার মহিলাদের টার্গেট করে ধরে নিয়ে যায়। অ্যাঞ্জেলা বলে সে যখন প্রথম পালিয়ে এই দ্বীপে এসেছিল তখন তার সাথে আরো অনেক নাম ছিল, কিন্তু জার্মান সেনারা তাদের উপর এতটাই জঘন্য আর নোংরা অত্যাচার করেছিল যে সেই কষ্ট সহ্য করতে না পেরে তারা সবাই আত্মহত্যা করে। এই দ্বীপে তাদের সাথে একজন ফাদারও ছিল, কিন্তু সে মহিলাদের উপর হওয়া এই অন্যায়ের কোনো প্রতিশোধ নিতে না পারায় আফসোসে নিজের জীবন শেষ করে দেয়। এসব কথা বলতে বলতে অ্যাঞ্জেলা এলিসনকে ইশারা করে ওই কবরটা দেখায়। সে জানায় নিজের হাতে ওই ফাদারকে সে এখানে কবর দিয়েছে। এরপর থেকে সে এই দ্বীপে পুরো একা থাকে। তার সাথে কথা বলার মতো আর কেউ ছিল না। সব শুনে এলিসন তাকে সান্ত্বনা দিয়ে বলে, এখন থেকে তুমি আর একা নও, আমি তোমার পাশে আছি। আমি একটা নতুন নৌকা তৈরি করে তোমাকে এই দ্বীপ থেকে বাইরে নিয়ে যাব। সৈনিকের মুখে এত বড় ভরসার কথা শুনে অ্যাঞ্জেলা মনে মনে বেশ খুশি হয়ে যায়। এলিসন যেহেতু অনেকদিন ধরে সমুদ্রে না খেয়ে বেঁচে থাকার জন্য লড়াই করছিল, তাই তার এখন বেশ খিদে পেয়েছিল। কিন্তু অ্যাঞ্জেলার কাছে তেমন কোনো বাড়তি খাবার ছিল না। তাই পরের দিন সকালে দুজনে মিলে দ্বীপের ভিতরে একটা জঙ্গলে যায়, আর সেখান থেকে কিছু নারকেল আর বুনো ফল আনে। এদিকে এলিসন সেই নানকে পটানোর জন্য একটা ফোন দিয়ে আসছিল। সে ভাবে সমুদ্র থেকে কোনো বড় মাছ ধরে এনে নানকে খাওয়ালে কেমন হয়। তাই সে জঙ্গলের ভেতরে একটা বার্জার থেকে তীরের মতো করে একটা সরু বাঁশ কেটে বর্ষা বানিয়ে নেয়। ঠিক তখনই সে লক্ষ্য করে পাশে একটা অন্ধকার গুহা রয়েছে। সেই জায়গাটা একটু ঘুরে দেখতে যেতে এই গুহার ভেতর থেকে একটা বুনো শুয়োরের আওয়াজ শুনতে পায়। এলিসন এক্সাইটেড হয়ে শুয়োরটাকে ধরার জন্য গুহার আরো ভেতরে ঢোকে, কিন্তু চালাক শুয়োরটা অন্য একটা ফাঁকা রাস্তা দিয়ে পালিয়ে যায়। ওদিকে জঙ্গল থেকে বেরিয়ে অ্যাঞ্জেলা সমুদ্র পাড়ে একটা মস্ত বড় কচ্ছপ দেখতে পায়। এই সুযোগটা হাতছাড়া না করে এলিসন চট করে তার সেই ছোট নৌকায় বসে পড়ে, আর অ্যাঞ্জেলাকে বলে তার সাথে নৌকায় উঠে আসতে। অ্যাঞ্জেলাও রাজি হয়ে যায়, আর তারা দুজনে মিলে নৌকো নিয়ে কচ্ছপটার পিছু নেয়। এলিসন তো নানের সামনে নিজের গায়ের জোর আর হিরোগিরি দেখানোর অনেক চেষ্টা করছিল, কিন্তু তার ভাগ্য খারাপ ছিল। সে বারবার চেষ্টা করে কচ্ছপটাকে ধরতে পারছিল না। তখন অ্যাঞ্জেলা মুচকি হেসে এলিসনের হাত থেকে সেই বাঁশের বর্ষাটা কেড়ে নেয় এবং এক মুহূর্তের মধ্যে কচ্ছপটাকে ঘায়েল করে। এরপরে তারা কচ্ছপটাকে দড়ি দিয়ে ভালো করে বেঁধে তীরে নিয়ে আসে। অ্যাঞ্জেলার কাছে জমিয়ে রাখা বাকি খাবার আর এই কচ্ছপের মাংস দিয়ে দুজনে মিলে দারুণ একটা রান্নার আয়োজন করে। অনেকদিন পর এলিসন পেট পুরে ভালো খাবার খায়। খেতে খেতে তারা নিজেদের জীবনে গল্প করতে শুরু করে। এলিসন নিজের কাহিনী শুনিয়ে বলে সে নাকি সমুদ্রের পথ দিয়ে প্রায় কয়েকশো মাইল এই ছোট নৌকা করে একাই পাড়ি দিয়ে এসেছে, আর সে নাকি একাই জার্মান সৈনিকদের নাকানি চুবানি খাইয়ে তাদের হাত থেকে বেঁচে ফিরেছে। আরও বলে সে ছোটবেলা থেকেই অনাথ ছিল, আর তার নেভিতে যোগ দেওয়ার খুব শখ ছিল। তাই মাত্র 14 বছর বয়স থেকে নিজেকে এভাবে তৈরি করেছিল। এলিসনের এই স্ট্রাগলের কথা শুনে অ্যাঞ্জেলার মনে তার প্রতি একটা ভালো লাগা তৈরি হয়। অ্যাঞ্জেলাও তার মনের কথা খুলে বলে সেও ছোটবেলা থেকে অনাথ ছিল, তাকে ভালোবাসার মতো কোনো আপনজন ছিল না।
আর সেই কারণে সে সব ছেড়ে ছুড়ে নান হিসাবে যোগ দিয়েছিল। তবে সে বলে, এখন আর আমি অনাথ নই, কারণ আমার সাথে সবসময় সৃষ্টিকর্তা ভালোবাসা রয়েছে। এভাবে দীর্ঘক্ষণ গল্প করতে করতে অ্যালিসন হঠাৎ করে অ্যাঞ্জেলার সাথে একটা ফ্লার্ট করা শুরু করে দেয়। সে একটু কায়দা করে জিজ্ঞাসা করে, তুমি কি কখনো কোনো শক্তিশালী পুরুষের ভালোবাসা পেয়েছো? অ্যাঞ্জেলা অবশ্য তার এই ফ্লার্টিংয়ের কথাগুলো একদম এড়িয়ে যায়। ঠিক ওই মুহূর্তে হুট করে তাদের মাথার উপর দিয়ে জার্মান সেনাদের কিছু যুদ্ধবিমান দেখা যায়। এটা দেখে অ্যাঞ্জেলা ভয়ে কেঁপে ওঠে, কারণ জার্মান সেনাদের সেই পুরনো জঘন্য অত্যাচারের স্মৃতি তার মনে পড়ে যায়। অ্যালিসন এই সুযোগটা কাজে লাগিয়ে অ্যাঞ্জেলা একদম কাছে আসে এবং তাকে সেই গুহাটার কথা মনে করিয়ে দেয়, যেখানে সে একটু আগে শুয়োর খুঁজতে গিয়েছিল। আর কোনো উপায় না দেখে অ্যাঞ্জেলা এলিসনের সাথে সেই অন্ধকার গুহার ভিতর গিয়ে আশ্রয় নেয়। সেই রাতে গুহা থেকে বাইরে বের হওয়ার সাহস তাদের হয় না, তাই তারা ওই গুহাতে একসাথে রাত কাটানোর সিদ্ধান্ত নেয়। কিন্তু অ্যাঞ্জেলার মনে এলিসনকে নিয়ে তখন একটু সন্দেহ ছিল, তাই সে এলিসনের পাশে না শুয়ে একটু দূরে একটা পাথরের আড়ালে গিয়ে সারা রাত বসে কাটায়। পরের দিন সকালে একটা বিকট বিস্ফোরণ আর বোমার আওয়াজে তাদের চোখ খোলে। অ্যালিসন গুহা থেকে বাইরে তাকাতে অবাক হয়ে যায়। জার্মান আর্মিরা তাদের সেই গ্রিজে এবং দ্বীপে বেঁচে থাকা যত রকম জিনিসপত্র আর ঘরবাড়ি ছিল সব বোমা মেরে ধ্বংস করে আগুন লাগিয়ে দেয়। এমনকি দ্বীপ থেকে পালানোর জন্য তারা যে নৌকাটি ঠিক করে রেখেছিল সেটাও আগুনে পুড়ে ছাই হয়ে যায়। এটা দেখে অ্যাঞ্জেলা পুরো ভেঙে পড়ে এবং অ্যালিসনকে বলে সে এই দ্বীপে আসার কারণেই শত্রুরা তাকে ট্রাক করে এখানে চলে এসেছে। অ্যালিসন যদি এখানে না আসতো তবে শত্রুরা এই দ্বীপের খোঁজ পেত না। এখন তো তাদের কাছে থাকার মতো কোনো ছাদ নেই। এই দ্বীপে সার্ভাইভ করা আরো বেশি কঠিন হবে। একটু পরে তারা দেখে একদল জার্মান সেনা সেখানে তাদের নতুন হেডকোয়ার্টার বানানোর জন্য আরো অনেক সৈন্য এবং যুদ্ধ সরঞ্জাম নিয়ে দ্বীপে এসে নামছে। সেনারা পুরো দ্বীপের প্রায় সব জায়গা দখল করে নেয়। এসব দেখে তারা দুজন চরম ভয়ে আবারও গুহার ভিতরে এসে লুকিয়ে পড়ে। অ্যালিসন অ্যাঞ্জেলাকে সাবধান করে বলে সে যেন ভুলে কোনো রকম আওয়াজ না করে। তখন অ্যাঞ্জেলা একটু ভেবে অ্যালিসনকে বলে সে যদি নিজেই গিয়ে জার্মান সেনাদের কাছে আত্মসমর্পণ করে তবে হয়তো জার্মানরা অ্যালিসনকে ছেড়ে দেবে। নানের মুখে এই কথা শুনে অ্যালিসন মনে মনে একটু খুশি হয়, কারণ সে বুঝতে পারে অ্যাঞ্জেলা হয়তো ভেতরে ভেতরে তাকে পছন্দ করতে শুরু করেছে। কিন্তু অ্যালিসন তাকে বুঝিয়ে বলে তুমি যদি ওদের কাছে স্যালেন্ডার করো তবে ওরা আমাকে তো ছাড়বেই না, উল্টো তোমার সাথে ওরা কতটা জঘন্য কাজ করতে পারে তুমি তা কল্পনা করতেও পারবে না। তাই তুমি এখানে আমার সাথে চুপচাপ লুকিয়ে থাকো আর আমি যা বলি তাই শোনো। অ্যাঞ্জেলা এলিসনের কথা মেনে নেয়। তারা এভাবে চুপচাপ সন্ধ্যা হওয়া পর্যন্ত গুহার ভিতরে বসে থাকে। যেহেতু গত 2 দিন ধরে তাদের পেটে কোনো দানা পানি পড়েনি, তাই অ্যালিসন সন্ধ্যার অন্ধকার নামতেই চুপি চুপি গুহা থেকে বেরিয়ে সমুদ্রের দিকে রওনা হয়, যাতে সেখান থেকে কিছু মাছ ধরে এনে তাদের খাওয়ার ব্যবস্থা করতে পারে। চারপাশে গুড়গুটে অন্ধকার ছিল, তবু অ্যালিসন শুধুমাত্র অ্যাঞ্জেলার কথা চিন্তা করে মাছ ধরার চেষ্টা চালিয়ে যাচ্ছিল। সে শেষমেশ একটা বড় মাছ শিকার করতে পারে। সে যখন সমুদ্র থেকে পাড়ে ফিরে আসবে ঠিক সেই মুহূর্তে জার্মান সেনাদের বোট থেকে ফ্ল্যাশ লাইটের আলো এসে সরাসরি তার উপর পড়ে। সেনারা বুঝে যায় যে এখানে আশেপাশে কেউ একটা লুকিয়ে আছে, তাই তারা বোট থামিয়ে ভালো করে খুঁজতে শুরু করে। অ্যালিসন তখন নিজের সারা গা সমুদ্রের কাদামাটি এমনভাবে মেখে নেয় যাতে রাতের অন্ধকারে পাথরের সাথে সে পুরোপুরি মিশে যায়। জার্মান সেনারা এই মাটির ছদ্মবেশের কারণে তাকে দেখতেই পায় না। সেনারা চলে যাওয়ার পর সে মাছটা নিয়ে নিজের গুহায় ফিরে আসে। সে মাছটা কেটে অ্যাঞ্জেলাকে দেয় আর নিজেও খেতে শুরু করে। যেহেতু তারা এই গুহা থেকে বের হতে পারবে না, তাই গুহার ভেতর আগুন জ্বালানোর কোনো প্রশ্নই ছিল না। ফলে নিরুপায় হয়ে তাদের কাঁচা মাছ চিবিয়ে খেতে হয়। অ্যালিসন কোনো মতে কাঁচা খেতে পারলেও অ্যাঞ্জেলা একদমই পারে না। সে মুখে দিতে তার গা গুলিয়ে ভমি আসে, তাই বেচারিকে বাধ্য হয়ে না খেয়ে থাকতে হয়। অ্যাঞ্জেলার এই কষ্ট দেখে অ্যালিসনের মনে তার জন্য খুব মায়া হয়। সে মনে মনে প্রতিজ্ঞা করে নানকে সে যে কোনো মূল্যে ভালো খাবার এনে দেবে। অ্যালিসন ভাবে নানকে যদি এই বিপদের দিনে ভালো খাবার এনে দেওয়া যায় তবে হয়তো নান খুশি অ্যালিসনের কাছাকাছি চলে আসবে। ব্যাস এইভাবে সে রাতের অন্ধকারে লুকিয়ে লুকিয়ে জার্মান সেনাদের ক্যাম্পের দিকে রওনা হয়। কিছুক্ষণ পর সেনাদের মেন ফুড স্টোরের রুমে ঢুকে পড়ে। সেখান থেকে বেশ কিছু ভালো খাবার সরিয়ে নিজের কাছে নিয়ে নেয়। ঠিক ওই মুহূর্তে দুজন জার্মান সেনারা সেই রুমে চলে আসে। অ্যালিসন চট করে এক কোণায় লুকিয়ে পড়ে এবং উপরে খাবার রাখার একটা ফাঁকা কাঠের সেলফে ঢুকে পড়ে। সে উপর থেকে দেখতে পায় সৈনিক দুটো সেখানে বসে আরামে মদ তৈরি করছে। অ্যালিসন ভাবে কিছুক্ষণ অপেক্ষা করলে তারা একদম নেশাগ্রস্ত হয়ে ঘুমিয়ে পড়বে আর সে এই ফাঁকে খাবারগুলো নিয়ে আরামসে বের হয়ে যেতে পারবে। কিন্তু অ্যালিসন অনেকক্ষণ ধরে অপেক্ষা করার পরও সৈনিকগুলো একটু নেশাগ্রস্ত হয় না। ওদিকে যেখানে অ্যালিসন শুয়েছিল সেখানে কিছু ইঁদুর এসে তাকে কামড়াতে শুরু করে। চরম যন্ত্রণা হওয়া সত্ত্বেও অ্যালিসন মুখ থেকে একটা শব্দ করে না, বরং অ্যাঞ্জেলার হাসি মুখের কথা ভেবে চুপচাপ সেই কামড় সহ্য করে। অন্যদিকে গুহার ভিতরে অ্যাঞ্জেলা ঘুম ভাঙে। সে আশেপাশে অ্যালিসনকে দেখতে পায় না। অনেক সময় পার হয়ে যাওয়ার পরও অ্যালিসন গুহায় ফিরে না আসে অ্যাঞ্জেলা ভীষণ চিন্তায় পড়ে। তাই সে আর গুহায় বসে না থেকে অ্যালিসনকে খুঁজতে বের হয়ে যায়। ওদিকে কয়েক ঘন্টা পার হওয়ার পর ওই সৈন্যগুলো অবশেষে ক্লান্ত হয়ে ঘর থেকে চলে যায়।
এই সুযোগে অ্যালিসন উপর থেকে নেমে অনেকগুলো খাবার পকেটে নিয়ে ঘর থেকে বেরিয়ে পড়ে, কিন্তু সে বাইরে এসে দেখে অলরেডি সকাল হয়ে গেছে এবং সৈনিকরা মাঠে প্র্যাকটিস করছে। ধরা পড়ার ভয়ে সে আবার এক কোণায় লুকিয়ে পড়ে। এরপর যখনই সৈনিকরা তাদের প্র্যাকটিসে ব্যস্ত হয়ে পড়ে, ঠিক তখনই সে সুযোগ বুঝে সেখান থেকে পালিয়ে যায়। এদিকে বাইরে ঘুরতে থাকা অ্যাঞ্জেলা হঠাৎ দূর থেকে কিছু গুলির শব্দ শুনতে পায়। সেভাবে হয়তো অ্যালিসন খাবার চুরি করতে গিয়ে ধরা পড়ে গেছে এবং তারা তাকে গুলি করে মেরে ফেলেছে। এই ভেবে সে একটা পাথরে মাথা রেখে অজরে কাঁদতে শুরু করে। ঠিক তখনই অ্যালিসন খাবারের ব্যাগ হাতে নিয়ে তার সামনে এসে হাজির হয়। অ্যাঞ্জেলা যখন দেখলো অ্যালিসন একদম ঠিক আছে, তখন সে খুশিতে আবারও কান্না করে দেয়, কারণ সে সত্যি সত্যি ভেবেছিল যে সৈনিকরা তাকে মেরে ফেলেছে। অ্যাঞ্জেলা চোখ মুছতে মুছতে তাকে অভিমান করে বলে, এরপর থেকে তুমি কখনোই আমাকে না বলে কোথাও একা যাবে না। অ্যালিসন নানের এই কান্না আর অভিমান দেখে মনে মনে অনেক খুশি হয়। সে বুঝতে পারে তার জন্য হয়তো অ্যাঞ্জেলার মনের ভিতরে একটা নরম জায়গা তৈরি হয়েছে। সে গুহায় ফিরে গিয়ে অ্যাঞ্জেলার মন আরো ভালো করার জন্য জঙ্গল থেকে তুলে আনা একটা সুন্দর বুনো ফুল তাকে গিফট করে। অ্যাঞ্জেলাও ফুলটা পেয়ে বাচ্চাদের মতো খুশি হয়ে যায়। এই রোমান্টিক পরিবেশ দেখে অ্যালিসনের মনে আবারও তার সেই পুরনো প্রস্তাবদার ইচ্ছাটা জাগে, কিন্তু অ্যাঞ্জেলা আসলে তাকে ওই নজরে ভালোবাসছে কিনা সেটা সে আসলে শিওর ছিল না। তাই সে কথাটা ডিরেক্ট না বলে কায়দা করে ঘুরিয়ে জিজ্ঞাসা করে, আচ্ছা তুমি কি কোনোদিন এই নানের কাজ ছেড়ে দিয়ে সাধারণ মেয়েদের মতো নর্মাল লাইফ কাটাবে না? কোনো পুরুষের ভালোবাসা ফিল করার কি ইচ্ছা হয় না? অ্যাঞ্জেলা অ্যালিসনের এই প্রশ্নের উত্তরে বলে, আমি কেবল আমার ঈশ্বরকে ভালোবাসি আর সারা জীবন ওনার পথে কাটিয়ে দিতে চাই। নানের মুখে এই জবাব শুনে অ্যালিসন একেবারে হতাশ হয়ে যায়। তবে অ্যাঞ্জেলা বলে, আসলে একজন মেয়েকে পুরোপুরি নান হতে গেলে তাকে 5 বছরের একটা ট্রায়াল পিরিয়ড দেওয়া হয়। এই 5 বছরের মধ্যে সে চাইলে সিদ্ধান্ত বদলাতে পারে, কিন্তু একবার কেউ নান হয়ে গেলে পরে যদি সে কোনো পুরুষের সাথে সম্পর্কে জড়ায় তবে ঈশ্বর তাকে কখনো ক্ষমা করে না এবং মৃত্যুর পরও তারা তা শান্তি পায় না। তবে আমার সেই 5 বছর মেয়াদের মধ্যে এখনো পাক্কা 1 মাস সময় বাকি আছে। এই কথাটি শোনা মাত্র অ্যালিসন খুশিতে আত্মহারা হয়ে যায়, কারণ এর মানে হলো অ্যাঞ্জেলা এখনো সম্পূর্ণ নান হয়নি, তার মানে এখনো সুযোগ আছে। ঠিক তখনই তারা গুহার বাইরে গোলাগুলি এবং যুদ্ধবিমানের বিকট আওয়াজ শুনতে পায়। কিছুক্ষণ পর যখন সব আওয়াজ একদম শান্ত হয়ে যায়, তখন তারা গুহা থেকে বাইরে বের হয়ে দেখে জার্মান সেনারা তাড়াহুড়ো করে তাদের ক্যাম্প গুটিয়ে ওই দ্বীপ থেকে চলে গেছে। এটা দেখে তারা দুজন খুশিতে একেবারে আত্মহারা হয়ে যায় এবং আনন্দে একে অপরের হাত ধরে গোল হয়ে নাচতে শুরু করে। যাওয়ার সময় সৈনিকরা তাদের ক্যাম্পের সমস্ত ভালো ভালো খাবার এবং জিনিসপত্র ওখানে ফেলে রেখে যায়। এটা দেখে তাদের আনন্দ আরো দ্বিগুণ হয়ে যায়, কারণ এখন থেকে তাদের খাবার দাবার নিয়ে চিন্তা করতে হবে না। এই সুযোগটা দেখে অ্যালিসন ভাবে, লোহা যখন গরম আছে তখন হাতুড়িটা মারা দরকার। এর মানে হলো অ্যাঞ্জেলাকে নিজের মনের কথাটা বলা উচিত, কারণ এতদিন ধরে এই দ্বীপে একসাথে থাকার পর অ্যাঞ্জেলার মন হয়তো একটু হলেও গলছে। তাই সে অ্যাঞ্জেলাকে জিজ্ঞাসা করে, আচ্ছা এখান থেকে যদি আমরা একদম সেফলি নিজেদের শহরে ফিরে যেতে পারি তবে তুমি সবার আগে কি করবে? অ্যাঞ্জেলা একটু ভেবে বলে, আমি আমার চেনা পরিচিত মানুষদের সাথে দেখা করব আর আমার ঈশ্বরকে আরো বেশি করে ডাকবো। নানের কাছ থেকে এমন উত্তর আশা করেনি অ্যালিসন, তাই সে আবারও ভীষণ হতাশ হয়ে যায়। এবার সে নিজেকে ধরে রাখতে না পেরে বলে, অ্যাঞ্জেলা আমি তোমাকে সত্যি অনেক বেশি ভালোবেসে ফেলেছি আর এখন তোমাকে ছাড়া বেঁচে থাকা আমার পক্ষে অসম্ভব। আমি তোমাকে একটা সুন্দর ফুল দিয়েছি, তার বদলে আমি তোমার ভিতরের আসল ফুলটি চাই। অ্যালিসনের মুখে এরকমের কথা শুনে অ্যাঞ্জেলা কিছুটা গম্ভীর হয়ে যায়। সে অ্যালিসনকে নিজের হাতের একটি আংটি দেখিয়ে বলে, এটা দেখো, যখন কোনো মেয়ে ঈশ্বরের সামনে নান হওয়ার শপথ নেয় তখন তাকে এই রূপোর আংটিটা পরানো হয়, আর 5 বছর পর যখন সে পাকাপাকিভাবে নান হয়ে যায় তখন এই আংটিটার বদলে সোনার আংটি পরিয়ে দেওয়া হয়। তাই আমি তোমার সাথে এই পাপ কাজ করতে পারবো না। অ্যাঞ্জেলার মুখ থেকে এমন কথা শোনার পর অ্যালিসনের মন খারাপ হয়ে যায়। অ্যালিসন মন খারাপ করে একলা সমুদ্রের তীরে গিয়ে চুপচাপ দাঁড়িয়ে থাকে। এটা দেখে অ্যাঞ্জেলারও খুব খারাপ লাগছিল। রাত বাড়লে অ্যালিসন যখন রেগে মেগে সৈনিকদের সেই খাবার রাখার স্টোরে যায় তখন সে এক কোণে একটা কাচের বোতল পড়ে থাকতে দেখে। বোতল তুলে সে দেখে সেটা মদ রয়েছে। অ্যালিসন খুশি হয়ে সেটা পান করে এবং অ্যাঞ্জেলাকে বলে ট্রাই করার জন্য, কিন্তু অ্যাঞ্জেলা তাকে পরিষ্কার না করে দেয় এবং অ্যালিসনকে ওই নোংরা মদ খেতে বারণ করে। কিন্তু নেশার যুগে আর আগের মাথায় অ্যালিসন নানের কোনো কথাই শোনে না। সে জেদ করে পুরো বোতলের মদ একাই শেষ করে ফেলে। এর ফলে সে একেবারে মাতাল হয়ে পড়ে। নেশাগ্রস্ত হয়ে যাওয়ার কারণে অ্যাঞ্জেলার সাথে সে খুব বাজে ব্যবহার করে এবং তাকে গালাগালি করতে শুরু করে। এমনকি সে নেশার ঘরে অ্যাঞ্জেলার সাথে জোর জবরদস্তি করতে শুরু করে। অ্যালিসনের এরকম পশুর মতো আচরণ অ্যাঞ্জেলা মনে অনেক কষ্ট পায় এবং কান্নাকাটি করতে করতে সেখান থেকে পালিয়ে যায়। তখন বাইরে তুমুল ঝড় বৃষ্টি হচ্ছিল। অ্যাঞ্জেলা এতটাই ভয় পেয়ে গিয়েছিল যে সেই দুর্যোগকার বৃষ্টির মধ্যে বাইরে রাত কাটিয়ে দেয়। তারপরের দিন সকালে অ্যালিসনের যখন নেশা কাটে তখন সে বুঝতে পারে যে রাগের মাথায় আর মদের ঘরে সে কত বড় ভুল করে ফেলেছে। নিজের ভুল বুঝতে পেরে সে অ্যাঞ্জেলাকে খুঁজতে জঙ্গলে বের হয়। বেশ কিছুক্ষণ খোঁজাখুঁজির পর সে দেখতে পায় জঙ্গলের একদম ভেতরে গিয়ে অ্যাঞ্জেলা অচেতন হয়ে পড়ে আছে। অ্যালিসন অপরাধ ভোগে ভুগতে ভুগতে তাকে কোলে নিয়ে সেখান থেকে ক্যাম্পে ফিরে আসে। সে লক্ষ্য করে অ্যাঞ্জেলার সারা শরীর প্রচন্ড জ্বরে কাঁপছে।
তাই অ্যালিসন আর দেরি না করে দ্রুত নিজের শুকনো জামা খুলে অ্যাঞ্জেলার গায়ে জড়িয়ে দেয়। কিন্তু অ্যাঞ্জেলার নিজের পরা সব কাপড় তখনও পুরো ভিজে ছিল। সেটা না বদলালে তার প্রাণ বাঁচানো অসম্ভব। অ্যালিসন যখন তার ভেজা জামা কাপড় বদলাতে যাবে, ঠিক ওই মুহূর্তে জার্মান সেনারা আবারও দলবল নিয়ে ওই দ্বীপে ফিরে আসে। অ্যালিসন তখন অত্যন্ত সাবধানে সেনাদের নজর বাঁচিয়ে তাদের হেডকোয়ার্টারে ঢোকে এবং সেখানে অ্যাঞ্জেলার সাইজের কিছু শুকনো জামা কাপড় লুকিয়ে তুলে নেয়। কিন্তু সেখান থেকে বের হওয়ার সময় একজন সেনা তাকে দেখে ফেলে এবং তার উপর আক্রমণ করে। কিন্তু অ্যালিসন যেহেতু একজন সৈনিক ছিল, সে আসলে অনেক শক্তিশালী ছিল। সে লড়াই করে ওই সৈনিকটির লাশ নদীতে ফেলে দেয়। এরপর সে শুকনো কাপড় নিয়ে গুহার মধ্যে ফিরে আসে। অ্যাঞ্জেলা তখন পুরোপুরি অজ্ঞান হয়ে পড়েছিল। তাই অ্যালিসন ওই অবস্থাতে কোনো রকম খারাপ উদ্দেশ্য ছাড়া অ্যাঞ্জেলার প্রাণ বাঁচাতে তার ভেজা জামা কাপড়গুলো বদলে শুকনো কাপড় পরিয়ে দেয়। কিছু সময় পর যখন অ্যাঞ্জেলার জ্ঞান ফেরে, তখন সে নিজের গায়ে অন্য কাপড় দেখতে পেয়ে ভীষণ ভয় পেয়ে যায়। সে ঠিক সামনে অ্যালিসনকে বসে থাকতে দেখে। অ্যালিসন তাকে শান্ত করে বলে, তোমার কন্ডিশন খুবই খারাপ ছিল, ঠান্ডায় জমে গিয়েছিলে, তাই বাধ্য হয়ে তোমার জীবন বাঁচানোর জন্য ভেজা জামা কাপড়গুলো বদলে দিয়েছি। অন্যদিকে সমুদ্রের পাড়ে টলহ দেওয়ার সময় জার্মান সেনারা তাদের সেই নিখোঁজ হওয়া সৈনিকটির মৃতদেহ ভেসে উঠতে দেখে। নিজেদের একজন মেম্বারের এরকম করুণ অবস্থা দেখে সেখানকার জার্মান কমান্ডার রেগে একেবারে পাগল হয়ে যায়। সে তার সৈনিকদের নির্দেশ দেয় যে এই পুরো দ্বীপটাকে ব্লাস্ট করে একেবারে মাটির সাথে মিশিয়ে দাও। কমান্ডারের নির্দেশ পাওয়া মাত্র সেনারা সম্পূর্ণ আইল্যান্ড জুড়ে জায়গায় জায়গায় বোমা ফিট করে একটার পর একটা জায়গায় ব্লাস্ট করতে শুরু করে। বোমার সেই বিকট আওয়াজ শুনতে পেয়ে অ্যালিসন আর অ্যাঞ্জেলা প্রচণ্ড ভয় পেয়ে যায়। অ্যাঞ্জেলা তখন চোখ বন্ধ করে তার ঈশ্বরের কাছে প্রার্থনা করে। তাদের ভাগ্য সত্যি খুব ভালো ছিল, কারণ জার্মান সৈনিকরা ওই আইল্যান্ডে প্রায় সব জায়গাতে বোমা মারলেও তাদের এই গোপন গুহাটির খোঁজ তারা কোনোভাবেই পায়নি। বাইরে বোমার তাণ্ডব দেখে অ্যালিসন অ্যাঞ্জেলাকে বলে, এখানে এভাবে থাকলে আমরা দুজনেই মারা যাব। তার চেয়ে বরং আমি নিজে গিয়ে সৈনিকদের কাছে সারেন্ডার করি, তাহলে হয়তো ওরা তোমাকে সাধারণ নান ভেবে রেহাই দেবে। অ্যাঞ্জেলা তার এই কথা শুনে বলে, না অ্যালিসন, তোমার কোনো ক্ষতি হলে আমি সেটা কোনোভাবে মেনে নিতে পারবো না। ঠিক এমন সময় তাদের গুহার বাইরে থেকে চেঁচিয়ে বলতে থাকে, ভেতরে যদি কেউ লুকিয়ে থাকো তবে এখনই হাত তুলে বাইরে বের হয়ে আসো, নয়তো আমরা এই জায়গাতে বোমা মেরে উড়িয়ে দেব। এই আওয়াজ শুনে তারা বুঝতে পারে যে তারা শেষমেশ জার্মান সৈনিকদের কাছে ধরা পড়ে গেছে। অ্যালিসন এবার পুরোপুরি হার মেনে নেয়, কিন্তু অ্যাঞ্জেলা তখন আশা না হারিয়ে মনে মনে ঈশ্বরের কাছে প্রার্থনা করে। ঠিক তখনই তারা হঠাৎ করে মাথার উপর অনেকগুলো যুদ্ধ বিমানের গর্জন শুনতে পায়। বাহিরে আসতে তারা দেখতে পায় যে এগুলো আসলে আমেরিকান বিমান বাহিনীর প্লেন ছিল। আমেরিকান বাহিনীদের দেখে তারা দুজনে খুবই খুশি হয়। তখন তাদের মধ্যে তুমুল যুদ্ধ শুরু হয় এবং চোখের পলকে তাদের সবাইকে মেরে খতম করে দেয়। তবে অ্যালিসন বুঝতে পারে যে তাদের বিপদ এখন পুরোপুরি কেটে যায়নি, কারণ পালিয়ে যাওয়ার আগে জার্মান সেনারা দ্বীপের চারিদিকে অনেকগুলো টাইম বম সেট করেছিল। তাই অ্যালিসন নিজের জীবন তোয়াক্কা না করে একাই সেগুলো ডিফিউজ করার সিদ্ধান্ত নেয়। এগুলো করতে গিয়ে বোমার স্পিনটারে তার শরীরে অনেক জায়গায় গভীর চোট লাগে এবং সে রক্তাক্ত হয়ে পড়ে। অ্যালিসনের এই অবস্থা দেখে অ্যাঞ্জেলার ভীষণ খারাপ লাগে। অ্যালিসন এই সুযোগটাকে কাজে লাগিয়ে আবার অ্যাঞ্জেলার চোখের দিকে তাকিয়ে তার মনের ভেতর আসল কথাটা খুলে বলে। সে বেশ দুর্বল গলায় বলে, অ্যাঞ্জেলা, এটাই হয়তো তোমার সাথে কাটানো আমার লাইফের শেষ মুহূর্ত, কারণ এরপর আমাদের লাইফে কি হবে, আমরা কোথায় যাব আর কিভাবে সার্ভাইভ করব আমরা কেউই জানি না। অ্যাঞ্জেলা তখন অ্যালিসনের হাত দুটো নিজের হাতের মুঠো নিয়ে বলে, অ্যালিসন, এরপর যদি তোমার সাথে আমার আর কখনো দেখা নাও হয়, তবু তুমি আমার মনে সবচেয়ে কাছে থাকবে। তুমি এখন আমার বেঁচে থাকার একমাত্র কারণ। আমি তোমাকে নিজের জীবনের সবচেয়ে স্পেশাল আর কাছের বন্ধুর স্থান দিতে চাই। অ্যাঞ্জেলার মুখ থেকে এই গভীর ভালোবাসার কথা শুনে অ্যালিসন শান্ত হয় এবং দুজনে একে অপরের দিকে তাকিয়ে থাকে। কিছুক্ষণ পর তারা দেখতে পায় সমুদ্রের বুক চিরে একটা বিশাল যুদ্ধজাহাজ করে অনেকগুলো সৈনিক তাদের এই আইল্যান্ডে এসে প্রবেশ করেছে। আমেরিকান সৈনিকরা অ্যালিসন এবং অ্যাঞ্জেলাকে অক্ষত অবস্থায় দেখতে পেয়ে সেখান থেকে সুরক্ষিতভাবে উদ্ধার করে। এর সাথে এই অসাধারণ এবং রোমাঞ্চকর গল্পের ইতি ঘটে। তো বন্ধুরা, কেমন লাগলো গল্পটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর কে কোন জেলা থেকে এই গল্পটি দেখছেন আমাকে কমেন্ট করে জানাবেন। আর এতক্ষণ ধরে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।